সংসদ নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি, যেখানে দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 আসনে নির্বাচন করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া বগুড়া 6 আসন থেকে ক্যারিয়ারের প্রথম নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাকি 63 আসনে শরিকদের সাথে বোঝাপড়া এবং দলীয় কোন্দল নিরসন করে পরে বিএনপি সমর্থিত বা মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। দুপুর 12টায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন চেয়ারপারসনের গুলশান কার্যালয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সেই বৈঠক চলে 5.5 ঘণ্টা। তার মাঝে দুপুর 3টায় গুলশান কার্যালয়ে ডাকা হয় দলের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের। গুঞ্জন ওঠে আজই দলের বেশিরভাগ আসনের ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা দিবে বিএনপি। 5:30টায় তাদের নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপির মহাসচিব। বক্তব্যের শুরুতেই জানান, তফসিলের আগ পর্যন্ত পরিবর্তন পরিমার্জনের সুবিধা রেখেই প্রাথমিকভাবে 237 আসনে দলের প্রার্থী চূড়ান্ত করেছেন তারা। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে যে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসবো। এরপর একে একে ঘোষণা করেন বিএনপির দলীয় প্রার্থীর নাম। চমক ছিল বাবার বাড়ি, জন্মস্থান, শ্বশুরবাড়ির জেলার 3 আসনে খালেদা জিয়ার প্রার্থী হওয়ার ঘোষণা। জন্মস্থান বগুড়া 6-এ প্রথমবারের মতো নির্বাচন করবেন তারেক রহমান। বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6, বগুড়া 7 বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন ঠাকুরগাঁও 1 স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 1 মির্জা আব্বাস, ঢাকা 8 সালাউদ্দিন আহমদ, কক্সবাজার 1 গয়েশচন্দ্র রায়, ঢাকা 3 ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ 2 হাফিজউদ্দিন আহমদ, ভোলা 3 ডাক্তার জাহিদ হোসেন, দিনাজপুর 6 আমির খুসরো মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 10 আব্দুল মঈন খান, নরসিংদী 2। তবে ভোট করছেন না সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া। ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার 1 সালাউদ্দিন আহমেদ। খালেদা জিয়া ছাড়াও সরাসরি ধানের শীষের টিকিট পেয়েছেন 9 জন নারী নেত্রী। দলীয় মনোনয়ন পেয়েছেন এক ঝাঁক সাবেক ছাত্রদল নেতা। তালিকায় আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল সাধারণ সম্পাদক। ভোলা 4 মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, গোপালগঞ্জ 3 SM জিলানি, চাঁদপুর 1 আনম এহসানুল হক মিলন, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক। ঢাকা জেলার 7টি আসন ফাঁকা রেখেছে বিএনপি। ঘোষণা হয়নি বাগেরহাটের কোনো আসনের প্রার্থী। ঘোষণা না হওয়া বাকি আসনে মিত্রদের জন্য ছাড় দিতে পারে বিএনপি। তবে ঘোষিত তালিকা থেকেও কয়েক জায়গায় পরিবর্তনের আভাস দিয়েছেন বিএনপি নেতারা। যদিও মিত্রদের জন্য সর্বোচ্চ 40টি আসন ছাড় দিতে চায় বিএনপি। দীর্ঘ অপেক্ষা আর নানান সমীকরণের পর অবশেষে 300 আসনের আংশিক ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ নেতার পাশাপাশি দলের অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যদের। তবে ভোটের মাঠে জামায়াত বা তাদের জোটের চাইতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ধানের শীষের প্রার্থীদের জন্য দলের মনোনয়ন বঞ্চিত নেতাদের সক্রিয় করা। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি আসনে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা জানা গেছে। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র নেতাদের নিয়ে গঠিত হয় এই এনসিপি দলটি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রংপুর 4 আসনে আক্তার হোসেন এবং কুমিল্লা 4 থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন হাসনাত আবদুল্লাহ। এছাড়াও পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম, ঢাকা 18 থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 9 থেকে তাসনিম জারা, নরসিংদী 2 থেকে সারোয়ার তুষার, নোয়াখালী 6 থেকে আব্দুল হান্নান মাসুদ, ঢাকা 14 থেকে আরিফুল ইসলাম আদিবে, সিরাজগঞ্জ 6 থেকে SM সাইফ মোস্তাফিজ, কুড়িগ্রাম 2 আসন থেকে ডক্টর আতিকুর রহমানের নাম জানা গেছে।
300 আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়েছে। এই সময়ের মধ্যে দলগুলো ঐক্যমত্যের সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। দেশে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত জুলাই সনদ প্রস্তুত ও তার পরবর্তী ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই। শুরুতেই এনসিপির স্বাক্ষর অনুষ্ঠান বয়কট, অনুষ্ঠানের দিন বিক্ষোভ সহিংসতা, এরপর শুরু হয় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব। নোট অব ডিসেন্ট বাদ দেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি, আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। আমরা বুঝেশুনে যেহেতু সিগনেচার করেছি, আমরা দ্বিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের। যেটা আমরা সই করিনি সেটা দায়িত্ব আমরা গ্রহণ করবো না। এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও এতে অংশ নেন। পরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। স্ব-উদ্যোগে আলোচনা করে বিরোধপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। আসিফ নজরুল জানান, এক সপ্তাহের মধ্যে দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সুপারিশ না জানালে সিদ্ধান্ত নেবে সরকার। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। প্রধান উপদেষ্টার ঘোষিত ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাজনৈতিক দলগুলোকে সেই সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি দল। নির্বাচনী জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেবে সমমনা দলগুলো। রাজধানী পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দলের সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন সেখানে দলগুলোর শীর্ষ নেতারা। জানানো হয়েছে 6 নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারক দেবে এই 8 দল, আর 11 নভেম্বর করবে সমাবেশ। সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এই সময় যে অন্য দলগুলো প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিলে আলোচনায় বসতে রাজি তার দল। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানিয়েছেন যে জাতীয় ইস্যুতে একসাথে থাকলেও জামায়াতের নেতৃত্বে জোট করছেন না তারা। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই। সমমনা দেশপ্রেমিক 8টি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো অন্যান্য দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না। আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি। সরকারের ভেতরের একটা অংশ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। নেতারা বলছেন
যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকেই। সোমবার সন্ধ্যায় বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন, সরকার জুলাই সনদ নিয়ে সাপলুডু খেলছে। তিনি বলেছেন, সংস্কারকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতকে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করার শুভেচ্ছা জানিয়ে সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন। সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। সেটা আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না। বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। গণতন্ত্রের পথে দেশটি কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে মোতায়েন হবে প্রায় 5 লাখ সদস্য। সোমবার সকালে আনসার ভিডিপির নিরাপত্তা মহড়া এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেছেন সিইসি। ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর দেশ বিনির্মাণের দায়িত্ব পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় সিইসি আরও জানিয়েছেন, সামাজিক মাধ্যমে অপতথ্য এবং এআই এর ব্যবহার রোধে সেল গঠন করেছে এসি। সেখানে যে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই বাছাই সম্ভব হবে। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে প্রার্থীদের সমর্থকরা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে চলে মিষ্টি বিতরণ এবং পথসভা। তবে পছন্দের প্রার্থী মনোনয়ন বঞ্চিত হয় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করার ঘটনাও কিন্তু ঘটেছে কিছু কিছু স্থানে। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে ব্যারিকেড দেয় সমর্থকরা। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বেশ কয়েকটি অংশে ব্যারিকেড ও টায়ারে আগুন দেওয়ার কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কিছু গাড়ি ও কয়েকটি দোকান ভাঙচুর করে। মনোনয়ন বঞ্চিত হওয়ায় মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর কর্মী সমর্থকরা সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার পাঁচচরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এতে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের 21 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী কাজী আলাউদ্দিনের নাম ঘোষণার পর কালীগঞ্জ ও নলতায় বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় সাতক্ষীরা 3 আসনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডক্টর শহীদুল আলমকে প্রার্থী করার দাবি জানান তারা। এদিকে সাতক্ষীরা 2 আসনে আব্দুর রউফকে মনোনয়ন দেয় বিক্ষোভ করেছে আব্দুল আলিম সমর্থকরা। মাগুরায় মনোনয়নকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 4 জন। সন্ধ্যায় নোয়াহাটা ইউনিয়নের মোবারকপুর এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, মাগুরা 2 আসনে মনোনয়ন পায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এই নিয়ে তার সমর্থকদের সাথে বাকবিতণ্ডা হয় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সমর্থকদের। এক পর্যায়ে সংঘর্ষ জড়ায় দুপক্ষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়া 3 আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। রাতে মজমপুর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বন্ধ হয়ে যায় কুষ্টিয়া ঈশ্বরদী, কুষ্টিয়া ঝিনাইদহ সড়কে যান চলাচল। পরে রাত 10টার দিকে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। দিনাজপুর 6 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা। মিছিলটি হিলি স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি বাজারে গিয়ে শেষ হয়।
পটুয়াখালী 1 আসনে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ায় মিছিল করেছে সমর্থকরা। ঢোল পিটিয়ে আনন্দ মিছিলে যোগ দেন তারা। রাজবাড়ী 1 আসনে সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নওয়াজ মোহাম্মদ খৈয়মকে প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। গোপালগঞ্জ 1 আসনে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে আনন্দ মিছিল। এছাড়া গোপালগঞ্জ 2 আসনে ডাক্তার AK-M বাবর এবং গোপালগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। নারায়ণগঞ্জ 1 আসন থেকে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুকে দলীয় প্রার্থী ঘোষণার পর আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এদিকে কুমিল্লা 6 আসনে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সেখানে হাজী আমিনুর রশিদি ইয়াসিনের সমর্থকরা। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য সেখানকার সহকর্মীর মাধ্যমে আমরা জেনে নেব। সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এখানে আসলে বিক্ষোভকারীরা কি বলছেন? খোকন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা সংযোগটি থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরবর্তীতে চেষ্টা করব আবারও তার সাথে সংযোগ স্থাপনের। তরুণ প্রজন্মকে ধানের শীষে ভোট দিতে উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুরে তারুণ্যের মিছিল করেছে বিএনপি। সোমবার বিকেলে মিলগেট এলাকা থেকে শুরু হয়ে এই মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতারা বলেছেন, দেশের তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচন নিয়ে যে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে তা এদেশের তরুণরা দৃঢ়ভাবে বানচাল করবে। পরে মিছিলটি টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুর্কির সংসদীয় প্রতিনিধি দল। সোমবার যমুনাতে তুরস্কের পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইলিয়লমাজের নেতৃত্বে 5 সদস্যের দলটি এই সাক্ষাতে অংশ নিয়েছেন। বাণিজ্য, বিনিয়োগ এবং মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন তারা। মেহমেত আকিফ ইয়লমাজ বলেছেন এ সময় যে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এর আগে তুরস্কের প্রতিনিধি দলটি রোববার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। বান্দরবানে 3 দিনব্যাপী কঠিন চিবর দানোৎসব শুরু হয়েছে। সোমবার সকালে জেলার উজানিপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারের আয়োজনে রাজবাড়ী থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানিপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে সমবেত হয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। পরে বিহারে বৌদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ এবং ধর্মদেশনা প্রদানের পর চিবর দান করা হয়। এ সময় বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রায় শতাধিকে ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন সেখানে। পর্যটন শিল্পকে বিকশিত করতে কক্সবাজারে 3 মাস ব্যাপী শিল্প এবং বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় পর্যটক গলফ মাঠে মেলার উদ্বোধন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি এবং পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী। কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে মেলায় ওয়ালটন আকিজ গ্রুপ, কিয়াম সিঙ্গার শরীফ মেলামাইন সহ দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের স্টল স্থান পেয়েছে সেখানে। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে মেলায়।